ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। তো চলুন শুরু করা যাক। কিন্তু কি আপু? জান্নাত চুপ থাকতে পারল না। তোমার ভাই আমাকে আর ভালোবাসে না, সব সময় আমাকে অবহেলা করে, কিন্তু আমি আমার হাল ছাড়বো না। আমি ততদিন পর্যন্ত এখানে থাকবো যতদিন পর্যন্ত না শ্রাবণ আমাকে ফিরিয়ে নিচ্ছে। আপু, তোমার কথা শুনে খুব খুশি হলাম। আর একটা কথা, তোমার ধারণা সম্পূর্ণ ভুল। ভাইয়া তোমাকে এখনো আগের মতোই ভালোবাসে, সেইটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। কিন্তু আমি যে একটু আগেই শুনে আসলাম শ্রাবণ ফোনে কাকে যেন জান বাবু বলে ডাকতেছে। আদিবা মন খারাপ করেই বলল। জান্নাত কিছু না বলেই হো হো করে এসে দিল। এই রহস্যময় হাসি দেখে আদিবা বলল, এ কি জান্নাত, তুমি হাসতেছো কেন? হাসবো না তো কি করব? ভাইয়া আবার কাউকে জান বাবু বলেও ডাকে। আমার থেকে ভালো ভাইয়াকে কেউ চিনেই না। ভাইয়া আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে তাকিয়ে পর্যন্ত দেখেনি, আবার সেই ছেলে নাকি জানু বাবু। তাহলে আমি যে শুনলাম। আমি ভুল না হলে ভাইয়া তোমাকে ওগুলো শুনিয়ে বলেছে যাতে তুমি কষ্ট পাও। আদিবার কাছে এবার সবকিছু ক্লিয়ার হয়ে গেল। কিছু সময় পর আদিবা বলল, জান্নাত আমাকে কিন্তু তোমার হেল্প করতে হবে, না হলে আমি যে শ্রাবণকে ফিরে পাবো না। আরে আপু, আমি আমার সবটুকু দিয়ে হেল্প করবো তোমাকে। আমার হবু ভাবি বলে কথা। আচ্ছা জান্নাত, শ্রাবণ কিভাবে এই অফিসের মালিক হলো, আর এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব এসব? আপু, এই সম্পর্কে আমি কিছু জানি না, এইটা রাফি ভাইয়া ভালো বলতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি রাফির কাছ থেকে জেনে নিব। এইভাবে আরও কিছু সময় কথা বলে জান্নাত আর আদিবা, এই দুজন ব্যতীত এখানে আরেকজন উপস্থিত ছিল। হ্যাঁ, সেটার কেউই না, আমি নিজেই ছিলাম। জান্নাত আর আদিবা উপরে আসার সাথে সাথে আমি এদের পিছু পিছু উপরে এসে সিঁড়ির দরজার কাছে লুকিয়েছিলাম। আমি আগে বুঝতে পেরেছিলাম এমন কিছু একটা হবে। আমি মনে মনে বললাম, আদিবা শোনা, এত ব্যস্ত হলে হবে? আমাকে তুমি যেমন ঘুরিয়েছো, যেমন করে আমাকে কষ্ট দিয়েছো, আমি ঠিক তেমনটাই করব। তবে চিন্তা করো না, আমি তোমাকে অপমান করব না। অপমান করলে তোমার আর আমার মধ্যে পার্থক্য থাকলো কোথায়? এরপর আমি একটা হাসি দিয়ে নিজের রুমে চলে যাই। মোবাইল ফোন বের করে রাফিকে ফোন দিলাম। বন্ধু, কোথায় তুই? বাসায় আছি। কিন্তু কেন হঠাৎ এর সময়ে ফোন দিলি যে? তুই ব্যস্ত? শিমলাকে নিয়ে একটু এই ক্যাফেতে চলে আয়, জরুরি কথা আছে। কিছু হয়েছে নাকি ভাই? কিছু হয়নি, কিন্তু হতে চলেছে। তুই হারামি কথা না বাড়ে তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা। এরপর আমি ফোন রেখে গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। এদিকে জান্নাত আর আদিবা অনেক সময় ধরে গল্প করলো। আজকে আদিবার মনটা একটু ভালো আছে, কারণ জান্নাত থেকে আমার সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলেছে। এরপর জান্নাত আর আদিবা নিচে চলে এলো। আমি প্রায় 20 মিনিট পরে ক্যাফেতে চলে এলাম। এসে দেখি রাফি শিমলা আমার আগে থেকে বসে আছে। আমি তো অবাক, ওরা এত তাড়াতাড়ি এখানে কি করে এলো? আমি বাইক পার্কিং করে সোজা ওদের টেবিলে গিয়ে বসে পড়লাম। তোরা দুজনে এত তাড়াতাড়ি এখানে কি করে? তুই যখন ফোন দিয়েছিলি আমরা তখনও এখানেই ছিলাম। মানে তোরা দুজন? তুই ঠিক বুঝেছিস। এবার বল, কি জন্য রেগেছিস? আমি আদিবাকে ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই। ওকে, তাহলে করে ফেল। আর আমাদেরকে কি করতে হবে বল? শ্রাবণ, আমাদেরকে বল কি করতে হবে, আমি সব রেডি করে দেব। বিয়ে করব, বাট সেটা আরও 20-25 দিন পরে। মানে? এই 20 দিন আমি আদিবাকে কষ্ট দিতে চাই, ওকে বোঝাতে চাই আপন মানুষ অবহেলা করলে কেমন ফিল হয়। তাহলে তুই কি করতে চাইছিস একটু খুলে বলবি? শোন, আমি আদিবাকে বোঝাতে চাই যে আমি অন্য কাউকে ভালোবাসি আর তার সাথে প্রেমের নাটক করব, আর আদিবাকে 20 দিন কষ্ট দেব। সব ঠিক আছে, কিন্তু মেয়ে পাবি কই? কেন, তুমি আছো না? না না, আমি আমার বউকে দিব না। হায় আল্লাহ, আমি কার হাতে শিমলাকে তুলে দিয়েছিলাম, এখন এর ফল বুঝতে পারতেছি। শিমলা মিটি মিটি করে হাসতেছে। তুই হারামি, যা, তোকে আমার বউ দিয়ে দিলাম। কিছু সময় মজা করলাম তিনজন মিলে। শিমলা, মনে থাকে জানো, কাল থেকে শুরু। আচ্ছা।
এরপর আমি আমার বাসায় চলে এলাম। বাসায় এসে কলিং বেল দিতেই আদিবা দরজা খুলে দেয়। একটা মিষ্টি হাসি দিল আমাকে দেখে। আমি আর হাসি দেখে বুঝলাম আজকে সে খুব খুশি। আমি একটা গম্ভীর মুখ নিয়ে আমার রুমে চলে এলাম। রাতে নিজের রুমে বসে একটা ফাইল দেখতেছিলাম, তখনই আদিবা আমার রুমে আসে। আমি এক পলক ওর দিকে তাকিয়ে আবারও কাজ করতে লাগলাম। আদিবা আমার দিকে চেয়ে বলল, নিচে খাবার খেতে আসো, জান্নাত বসে আছে। হ্যাঁ। এভাবে রোজকার মতো আজকে রাতটা এভাবে কেটে গেল। আজকে রাতে আদিবা ঘুমিয়ে গিয়েছিল। আমি জানি আদিবা ইচ্ছে করে ঘুমিয়ে যায়, যাতে করে আমি ওকে কোলে করে রুমে নিয়ে যাই। এতে অবশ্য আমার রাগ হয় না, আমারও কেমন জানি ভালো লাগে কাজ করে, তাই আমি ওকে কিছু বলি না। সকালবেলা নাস্তা করে আমি আর আদিবা আমাদের অফিসের উদ্দেশ্যে চলে যাই। আজকে আমরা গাড়ি করে গেছি। এখন অফিসের সবাই জানে আদিবা অফিসের কাজের জন্য এসেছে, তাই কেউ আর তাকিয়ে থাকে না। আমি সোজা আমার কেবিনে চলে গেলাম, কিন্তু খেয়াল করলাম আদিবা আমার সাথে আসেনি। আমি মনে করলাম হয়তো একটু পরে আসবে, তাই আর গুরুত্ব দেইনি। আমি কিছু না ভেবে আমার কাজে মন দিলাম। এদিকে আদিবা সোজা আমার কেবিনে চলে আসে, অনুমতি না নিয়ে আমার কেবিনে ঢুকে গেল। অন্যদিকে আদিবা সোজা রাফির কেবিনে গেল। অনুমতি না নিয়ে রাফির কেবিনে ঢুকে পড়ে। রাফি আদিবাকে দেখে দাঁড়িয়ে গেল আর বলল, এ কি, আপনি এখানে আর কিছু না বলে আমার রুমে এসেছেন কেন? দেখো রাফি, আমি তোমাকে ভালোভাবে বলছি শ্রাবণের আসল পরিচয় কি, তা আমাকে ভালোভাবে বলে দাও। আপনি এসব কি বলছেন? আর আমি কিছু জানি না, আর জানলেও আপনাকে বলবো কেন? আদিবা কান্না করে দিয়ে বলল, প্লিজ রাফি, আমাকে মাফ করে দাও। আমি না বুঝে শ্রাবণের সাথে এমন অন্যায় করে ফেলেছি, এর জন্য আমি অনেক কষ্ট পেয়েছি। প্লিজ আমাকে মাফ করে সব সত্যিটা বলো, কিভাবে শ্রাবণ এই অফিসের মালিক। আদিবা কান্না করে আরো অনেক কিছুই বলল, কিন্তু রাফির মন কিছুতেই গলতেছে না। সে কোনোভাবে আদিবাকে সত্য বলবেই না, এটাই ফাইনাল। এটা আদিবা বুঝতে পেরে বলল, আমি তোমাকে শেষবারের মতো বলছি, সব কিছু খুলে বলো। নো, নেভার, ইউ ক্যান গো নাও। এরপর আদিবা যেটা করলো সেটা দেখার জন্য রাফি মোটে প্রস্তুত ছিল না। এদিকে এতক্ষণ ধরে আমার ল্যাপটপে মন দিয়ে রাফি আর আদিবার কর্মকাণ্ড দেখতেছিলাম, কারণ অফিসের সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে। আমি প্রথমে ভেবেছি আদিবা হয়তো আর সকল মেয়েদের মতো কান্নাকাটি করে রাফির কেবিন থেকে চলে যাবে, কিন্তু আদিবা আমাকে আর রাফিকে চমকে দিয়ে পুরো উল্টো কাজ করলো। আমি সাথে সাথে রাফিকে ফোন দিলাম, কারণ আমি জানি এই মেয়ে খুব ডেঞ্জারাস। রেগে গেলে কখন কি করে তা আদিবা নিজেও জানে না। আদিবা কি এমন করেছে যেটা দেখে আমি আর রাফি অনেক অবাক হয়ে, এটা জানতে হলে একটু অপেক্ষা করুন, জেনে যাবেন। আদিবা কোনো কিছু না বলেই রাফির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে ওর ব্যাগ থেকে একটা ছুরি বের করলো আর সোজা রাফির গলায় ধরলো। রাফি তো পুরো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে, কোনো কথা বলতেছে না। আমি পরিস্থিতি খারাপ বুঝে সাথে সাথে রাফিকে ফোন দিলাম। এরপর রাফিকে সব কিছু খুলে বলতে বললাম, আপু, তুমি ছড়িটা আমার গলা থেকে সরাও, আমি সব কিছু খুলে বলতেছি। এখন বলবেন কেন? এতক্ষণ বলছিলেন না কেন? আপু, আমি বুঝতে পারি নাই, সরি আপু, প্লিজ, আমার খুব ভয় লাগতেছে যদি আমার গলাটা। এরপর আদিবা ছুরিটা তার ব্যাগে রেখে দিল। রাফি যেন হাঁপ ছেড়ে বাঁচল। এরপর একে একে রাফি সব বলল, যে কিভাবে আমার আব্বু আম্মু মারা যায় এবং কিভাবে আমি এতিম হই, এরপর থেকে কীভাবে আমি জীবনযাপন করি, জান্নাতকে বা কীভাবে পেলাম ইত্যাদি, মানে সব কিছু বলে দিল। আদিবা এগুলো শুনে একদম ভেঙে পড়ল, তার চোখের পানি কিছুতেই থামতেছে না। আদিবা রাফির কেবিনে না থেকে দৌড়ে অফিস থেকে বেরিয়ে গেল। এদিকে আদিবাকে বেরিয়ে যেতে দেখেই আমি সাথে সাথে রাফির কেবিনে যাই। গিয়ে দেখে রাফি বারবার ওর গলায় হাত দিচ্ছে, মানে যেখানে আদিবা চাকু ধরেছিল। আমি এর কাছে যেতেই বলল, ভাই, তোর লাইফ শেষ, তোর বউ যে দজ্জাল, তাতে তোর জীবন তেজপাতা হয়ে যেতে চলেছে, মিলিয়ে নিস আমার কথা। আরে ভাই তুই শান্ত হয়ে বস। আরে ভাই, কি করে শান্ত হব? আর একটু হলেই তো আমার জান বেরিয়ে যাচ্ছিল। ভাই রে ভাই, কি একটা পরিস্থিতি হয়েছিল। আসলেই তো আদিবা যে এত ভয়ঙ্কর রূপ নেবে আমিও ভাবতে পারিনি। রাফি তো আমার উপর রেগে আছে, আগে ওকে শান্ত করি, এরপর আদিবাকে দেখা যাবে। তোকে যখন আদিবা আমার সম্পর্কে সবকিছু জানতে চেয়েছিল তখন সবকিছু বলে দিলেই পারতি। তুই ঠিক বলেছিস, আমি সবকিছু বলে দেই আর তুই আমাকে উড়াধুরা দিস। তাহলে সবকিছু বলে দিলি কেন? আমাকে কি তুই মেরে ফেলতে চাস? বেচারা রাফি বন্ধু আমার অনেক ভয় পেয়েছে। আরে মনে কর কিছুই হয়নি, আমরা বরং নতুন প্ল্যানের কথা বলি। কিসের প্ল্যান? কার প্ল্যান? কি প্ল্যান? আমি কিছুই জানি না। কেন? কাল রাতে যেটা বললাম ক্যাফেতে বসে। দেখেন স্যার, আমি আর আপনাদের কোনো প্ল্যানের মধ্যে নেই। এসব তুই কি বলছিস? রাফি শালা পাল্টি দিল। আমি এত তাড়াতাড়ি শহীদ হতে চাই না।
আমি এখন বাবা ডাক শুনতে পাইনি। এখন আল্লাহর কাছে একটাই চাওয়া, আমার শিমলা যেন আদিবার হাত থেকে ঠিকঠাকভাবে সুরক্ষিত থাকে। তুই থাক, এটা জানলে আমি নিজে এসে আদিবাকে বলতাম তোকে খুন করতে। শালা তুই মির্জাফর। এরকম আরও অনেক ভাষায় বলতে লাগলো রাফি। আমি এসব কিছুতে কান্না দিয়ে আমার কেবিনে চলে এলাম। আমি জানি রাফি আর আমাকে কোনো হেল্প করবে না, ও হচ্ছে নাম্বার 1 ভিতর ডিব্বা। এদিকে আদিবা অফিস থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে সোজা বাসায় চলে গেল। বাসায় গিয়ে নিজের রুমে বসে কান্না করতে লাগলো। বাসায় তখন কেউ ছিল না, আমি অফিসে আর জান্নাত কলেজে। আদিবা নিজে নিজেকে বলতে লাগলো, কি করে পারলাম আমি এগুলো করতে? জানি না শ্রাবণ কতটা কষ্ট পেয়েছে। আমাকে কি শ্রাবণ ক্ষমা করবে? না, যে করেই হোক আমাকে ক্ষমা চাইতে হবে শ্রাবণের কাছে। আরও অনেক কিছু বলতে লাগলো আদিবা কান্না করতে করতে। আজকে আর আদিবা অফিসে গেল না। আমি অফিস শেষ করে এসে দেখি আদিবার জান্নাত বসে আছে। আদিবার দিকে এক পলক তাকিয়ে বুঝতে পারলাম যে আদিবার মন আজকে খারাপ। আমি অবশ্যই এর কারণ জানি, তাই কিছু মনে না করে আমার রুমে চলে গেলাম। সময় তখন রাত 8টা হবে। আমি আমার রুমে বসে কাজ করতেছিলাম, তখনই আদিবা আমার রুমে এলো। আমি ভেবেছিলাম অফিসের কাজ করতে এসেছে মনে হয়, কিন্তু না, আদিবা আমাকে অবাক করে দিয়ে আমার পা জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমি অবাকে চরম পর্যায়ে চলে যাই। কি হচ্ছে আমার সাথে আমি কিছুই বুঝতে পারছি না। আদিবা এরপর বলতে শুরু করে, শ্রাবণ প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি না জেনে বুঝে তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে নাও। আদিবা এগুলো বলতেছিল আর কান্না করছিল। আমি ওকে টেনে তুলে সোজা দরজার কাছে নিয়ে গেলাম। সেখানে গিয়ে বললাম, আই হেট ইউ, জাস্ট হেট ইউ, আন্ডারস্ট্যান্ড? এরপর আদিবার মুখের সামনে দরজা লাগিয়ে দিলাম। আদিবা কান্না করতে করতে ওখানে বসে পড়ল, আর আমি সোজা আমার কাজে মন দিলাম। আর মনে মনে বললাম, এটা তো সবেমাত্র শুরু, আর অনেক বাকি আছে মিস আদিবা। এভাবে আজকে রাতটাও কেটে গেল। আজকে আমি আদিবাকে একাই রেখে অফিসে চলে এসেছি। অফিসে এসে নিজের প্ল্যান মতো শিমলার সাথে এসে কথা বলতে থাকি, কারণ আমি জানি আদিবা এখন অফিসে আসবে। আর অফিসে এসে যদি দেখে তার প্রিয় মানুষ অন্য কারোর সাথে এসে কথা বলতেছে, সেটা আদিবা কোনোদিনও সহ্য করতে পারবে না। আমি যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হলো। আদিবার মনটা আজকে অনেক খারাপ, কারণ আমি আজকে তাকে নানি অফিসে চলে এসেছি। তাই আদিবা মন খারাপ করে একটা রিক্সা নিয়ে একা একা অফিসে আসে। আদিবা অফিসে এসে সোজা আমার কেবিনের দিকে যেতে লাগলো, কিন্তু কেবিনের ভেতরে ঢুকেই আদিবার অনেক রাগ হলো, কারণ আদিবা আমার কেবিনে ঢুকেই দেখে আমি শিমলার সাথে বসে এসে কথা বলতেছি। দেখে মনে হচ্ছে আমরা যেন দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আদিবা যে কেবিনের ভেতর এসেছে সেটা যেন আমি দেখিনি। আমরা এতই মজে গেছি নিজেদের গল্পে। আদিবার বুকের ভেতরটায় চিনচিন ব্যথা অনুভব করতেছে। আদিবা নিজের চেয়ারে বসে চুপ করে কাজ করতে লাগলো, কিন্তু বেশি সময়ের মন দিয়ে কাজ করতে পারলো না। আদিবার জন্য শিমলাকে অসহ্য লাগতেছে, তাই আদিবা শিমলার কাছে গিয়েই একটা চর বসিয়ে দিল। এটা দেখে আমি অনেক অবাক হলাম, সাথে শিমলা কিছুটা অবাক হয়েছে। এদিকে আদিবা বলতে লাগলো, এই মেয়ে, তুই নিজেকে কি মনে করেছিস? তুই আমার কাছ থেকে শ্রাবণকে কেড়ে নিবি? সেটা আমি কোনোদিন হতে দিব না। শ্রাবণ শুধু আমার, আর কারো নয়। শ্রাবণ শুধু আমাকে ভালোবাসে, বুঝলি? আর যদি কোনোদিন তোকে শ্রাবণের আশেপাশেও দেখি তাহলে তোকে... আদিবার বলতে পারলো না। তার আগে আমি আদিবার গালে 2টা চর বসিয়ে দিই। কি মনে করেছেন আপনি? আপনি যেটা বলবেন সেটাই হবে এখানে। মনে রাখবেন, এটা আমার অফিস, এখানে আমি যা বলবো তাই হবে। আর আমি কার সাথে এসে কথা বলি না অন্য কিছু করি সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আর যদি কোনো দিন এরকম করেন তাহলে আপনার জন্য অনেক খারাপ হবে সেদিন। আদিবা অবাক চোখে চেয়ে রইল আমার দিকে, কিছুটা বোঝার চেষ্টা করছিল এটা কি তার শেষ শ্রাবণ, যে কিনা আদিবার একটু কষ্ট হলেই পুরো পৃথিবীর তোলপাড় করে ফেলতো। আর আজ সেই শ্রাবণী তার গায়ে হাত দিল। আর আমি এত কম খারাপ ব্যবহার করিনি শ্রাবণের সাথে, এটা তো তার কাছে সামান্য কিছু। আদিবা এইসবে মনে মনে ভেবে ওখানে না দাঁড়িয়ে থেকে কাঁদতে কাঁদতে দৌড়ে বেরিয়ে গেল। আমি যে আদিবাকে আঘাত করে ভালো আছি সেটা কিন্তু নয়। এদিকে শিমলা বলল, শ্রাবণ, আমরা কি একটু বেশি করে ফেলতেছি না? না, মোটেও না, আর সেটা পরে দেখা যাবে। এই শাস্তিটার প্রাপ্য। এরপর আমি আমার কাজে মন দিলাম। দীর্ঘ 1 ঘন্টা পরে আদিবা আমার কাছে এসে কাজে মন দিল। আমি শিওর আদিবা 1 ঘন্টা কান্না করেছে, সেটার চোখ দেখে বোঝা যাচ্ছে। মাথায় আর একটা প্ল্যান এলো, তাই আমি পকেট থেকে মোবাইল ফোনটা বের করে রাফিকে ফোন দিলাম। হ্যালো বাবু, কি করো? আদিবা আমার এমন কাণ্ড দেখে আমার দিকে মলিন চোখে তাকালো। ওই হারামি, কি বলিস এগুলো? হ্যাঁ বাবু, আমি একটু পরে এসে তোমার সাথে দেখা করে যাব। এই তুই পাগল হয়েছিস নাকি? কি সব আবল তাবল বলছিস? বাবু, আজকে তুমি আর আমি বিকেলে ঘুরতে যাব, তুমি রেডি থেকো। রাফি এবার বুঝে ফেলেছে যে আমি কেন এরকম কথা বলতেছি, তাই রাফি জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো, আদিবা আপু, আমি কিন্তু কিছু জানি না, আমি শ্রাবণের সাথে নেই, তুমি বিশ্বাস করো আমি কিছু জানি না। আমি মনে মনে বলতে লাগলাম,
হারামি, আদিবা কিছু শুনতে পাবে না। ফোন যে আমার কানে। এরপর আমি আরও কিছু রোমান্টিক কথা বলে ফোন রেখে দিলাম। এদিকে আমি আদিবার দিকে চেয়ে ওর চোখে পানি। আমি একটা শান্তির নিঃশ্বাস পেলে ফোন রেখে কাজে মন দিলাম। লাঞ্চের সময় শিমলা আমার রুমে এলো। শিমলা আসার সাথে সাথেই আদিবা আমার দিকে তাকালো। আমি কিছু বললাম না। এরপর শিমলা আমার কাছে এসে বলল, বাবু চলো খাবার খেতে যাই। আমি শিমলা নাটক দেখে পরে অবাক হয়ে গেলাম। এই মেয়ে তো সেই রকমই নাটক পারে। হ্যাঁ বাবু চলো। আমি শিমলা বেরিয়ে যাচ্ছিলাম, তখন আদিবা আমাদের সামনে এলো। এই পেতনি, তুই ওকে নিয়ে কই চাস? আর বাবু কাকে বলিস? নিজেদের বয়ফ্রেন্ডকে বাবু বলবো না তো কি বলবো? শ্রাবণ কারো ফ্রেন্ড না, ও শুধু আমার বুঝলি? আমি আর কাউকে ফোনে কথা বলতে না দিয়ে শিমলার হাত ধরে বাইরে নিয়ে চলে এলাম। আর আদিবা ওই জায়গায় বসে কান্না করতে লাগলো। সকালের কথা অনুযায়ী আজ বিকেলে একটু আগেই অফিস থেকে বেরিয়ে গেলাম। আদিবার সামনে গিয়ে আমি আর শিমলা বেরিয়ে এলাম, কারণ সকালে ফোনে বলেছিলাম ঘুরতে যাব। এরপর আমি আর শিমলা অফিসের বাইরে এসে রাফিকে ফোন দিলাম। কিছু সময় পর রাফি এলো। অতএব আমি শিমলাকে রাফির হাতে দিয়ে দিলাম। আর আমি বেরিয়ে গেলাম পুরনো বন্ধুদের সাথে আড্ডা দিতে। রাত তখন 8টা বাজে। জান্নাত তখন আমাকে ফোন দিল। আমি সাথে সাথে রিসিভ করলাম। ভাইয়া তুই কই? বাইরে আছি, তুই চিন্তা করিস না, একটু পরে বাসায় এসে যাব। কিন্তু আপু তো সেই অফিস থেকে বাসায় এসে কান্না করতেছে। কি হয়েছে? কিছু বলতেছেও না। তুই কি কিছু জানিস? জান্নাতের কথায় কিছুটা অবাক হলাম, কিন্তু আমি তো জানি আদিবা কেন কান্না করতেছে। তাই শান্ত হয়ে জান্নাতকে বললাম, তোকে চিন্তা করতে হবে না, কিছু সময় কান্নাকাটি করে চুপ হয়ে যাবে। কিন্তু আর শোন, শুধু শুধু ওর রুমেকে ডিস্টার্ব করিস না, কান্না করতে দে, হয়তো কান্না করলে মনটা হালকা হয়ে যাবে। ভাইয়া তুই এগুলো বলতেছিস? আমি কিন্তু আন্দাজ করতে পারতেছি তুই আপুকে অফিসে বসে নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু বলেছিস। তোকে আমি আচ্ছা ভাই। এরপর আমি ইচ্ছে করে ফোন রেখে দিলাম। আমি জানি এখন জান্নাতের সাথে কথা বলা মানেই সেদে বাস খাওয়া। নিজের বোন হয়েও ভাইয়ের কষ্টটা বুঝলো না জান্নাত। শালীর আদিবা আমার বোনটাকে হাতে নিয়ে নিয়েছে, আর এখন বাসায় এসে ন্যাকা কান্না করছে। যাই হোক, এগুলো বাদ দিয়ে বাসায় যাই। অনেক অনেক মজা করেছি। অনেকদিন পর এমনভাবে পুরোনো হারামি বন্ধুগুলোর সাথে আড্ডা দিয়েছি। এরপর আমি বাসায় চলে এলাম। বাসায় এসে সোজা আমার রুমে চলে গেলাম। রুমে এসে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি আদিবা আমার রুমে। দেখে মেজাজটা পুরো খারাপ হয়ে গেল। এ কি, আপনি আমার রুমে কেন? আই এম সরি শ্রাবণ, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। আমি যদি তোমার সম্পর্কে আগে জানতাম তাহলে কখনোই তোমার সাথে অমন ব্যবহার করতাম না। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসি। থামুন প্লিজ। আর না। কিছুটা সময় রুমটা নীরব রইল। এরপর আবার বললাম, আমার সম্পর্কে জানলে কি করতেন? নিশ্চয়ই আমার উপরে দয়া দেখাতেন। কিন্তু আমি দয়া নিয়ে বাঁচতে চাই না। আমি একটা ছোট লোকদের মতোই থাকতে চাই। আমার অনেক টাকা লোভ, তাই আপনাকে আমার প্রেমের জালে ফাঁসাতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর পারলাম কই। যাই হোক, বাসায় জান্নাত আছে, তাই আর বেশি সিনক্রেট করবেন না। আদিবা কান্না করে দিয়ে বলল, শ্রাবণ, আমি সেই দিনের জন্য অনেক অনুতপ্ত। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। দরকার হলে আমাকে তুমি নিজের হাতে মেরে ফেলো, কিন্তু তবুও আমার সামনে এইভাবে অন্য একটা মেয়েকে নিয়ে থেকো না। প্লিজ প্লিজ প্লিজ। আমি আর কোনো উত্তর না দিয়ে আদিবার হাত ধরে রুমের বাইরে বের করে দিলাম এবং রুমের দরজা লাগিয়ে দিলাম। ব্যাস, রোজকার মতো আজকের দিনটাও এইভাবে আদিবাকে কষ্ট দিয়েই কেটে গেল। আদিবাকে কষ্ট দিয়ে আমি যে ভালো আছি সেটা কিন্তু নয়, আমিও একটু ভালো নেই। আদিবা যে আমার কলিজা, নিজের কলিজাকে কষ্ট দিয়ে কীভাবে ভালো থাকি বলুন? আমি চাইলেও আদিবাকে বুকে জড়িয়ে নিতে পারতেছি না, কোনো এক অভিমানের কারণে। আদিবাকে বুঝতে হবে আপন মানুষের অবহেলা কেমন লাগে। এইভাবে দেখতে দেখতে 25 দিন কেটে গেল। এই 25 দিনের প্রত্যেকটা দিন আদিবা আমার কাছে অনেকবার মাপ চাইতে এসেছে, কিন্তু আমি ওকে ফিরিয়ে দিয়েছি। অনেক কষ্ট দিয়েছি আদিবাকে। এখন আর আদিবা আগের মতো নেই, অনেক সুখে গেছে, নিজের শরীরের কোনো যত্ন নেয় না। যাই হোক, এইসব প্রসঙ্গ বাদ দেই। অফিসে সেই প্রজেক্ট কমপ্লিট, তাই চুক্তি অনুযায়ী আজকে আদিবার বাসায় চলে যাবে। আর আজকে আমিও রুমে গেলাম। এই কয়েকদিন আমি একবার আদিবার রুমে যাইনি, তাই আদিবা আমাকে রুমে দেখে অনেক খুশি হয়েছে। ভেবেছে হয়তো আমি ওকে আটকাতে এসেছি, কিন্তু না। আমি জানতাম শ্রাবণ তুমি আমাকে ভালোবাসো, আর আমাকে তুমি যেতে দিবে না। আদিবা আমাকে জড়িয়ে ধরে। আমি আদিবাকে আমার বুক থেকে সারিয়ে নিলাম। আজকে আর ওকে থাপ্পড় দিলাম না, কারণ কয়েকদিনে যে কয়েকশো থাপ্পড় দিয়েছি তা আমি নিজেও জানি না। আর বেচারে আমাকে কিছুই বলে না, তাই আজকে মায়া হলো, সেজন্য কিছু বললাম না। সরি মিস আদিবা, আপনার ধারণা সম্পূর্ণ ভুল। তাহলে তুমি কি জন্য এখানে এসেছো? আমি আদিবাকে কিছু না বলে ওর হাতে একটা কার্ড ধরিয়ে দিলাম। আদিবা কার্ডটা হাতে নিয়ে বলল, এইটা কি? কিসের কার্ড এটা?
আমি একটা মুচকে হাসি দিলাম আর বললাম, দেখি কি মনে হয়, কিসের কার্ড হতে পারে এটা? মনে তো হচ্ছে কারো বিয়ের কার্ড। কার বিয়ের কার্ড এটা? আদিবা হয়তো কিছুটা বুঝতে পারতেছে, তাই এমনভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি আর অপেক্ষা না করে বলে দিলাম, আমার বিয়ের কার্ড এটা। আর কতদিন একা একা থাকবো, তাই ঠিক করেছি আগামীকাল বিয়ে করে নেব। আদিবার দিকে তাকিয়ে দেখি ওর মুখে কোনো শব্দ নেই, শুধু চোখ দিয়ে পানি পড়তেছে। আদিবা আমার কাছে এসে আমাকে আবারও জড়িয়ে ধরলো। প্লিজ শ্রাবণ, আমাকে তুমি এত বড় শাস্তি দিও না। আমি সহ্য করতে পারবো না। তুমি আমাকে যে শাস্তি দিবে আমি সব কিছু সহ্য করে নিব, কিন্তু তুমি প্লিজ আমাকে এইভাবে ছেড়ে দিও না। আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ প্লিজ। আমি আদিবাকে আমার বুক থেকে ছাড়িয়ে নিয়ে ও চোখের পানি মুছে দিলাম। আদিবার মুখে হাত রেখে বললাম, অনেক দেরি হয়ে গেছে আদিবা, ইটস টু লেট। তুমি আবার সব কিছু নতুন করে শুরু করো, ভুলে যাও আমাকে। আদিবা ধরপড়ি আমার কাছ থেকে দূরে সরে গেল। কি বলতে চাইতেছো তুমি? আমি আমার প্রথম ভালোবাসাকে ভুলে যাব, যার জন্য আমি আমার আব্বুর সম্মানের কথা চিন্তা না করে বিয়েটা সেই দিন ভেঙে দিয়েছিলাম? তাকে ভুলে যাব, যাকে আমি 1 বছরেরও বেশি সময় ধরে খুঁজতেছি, যাকে আমি হাজার চেষ্টা করেও এতদিন ভুলে থাকতে পারি নাই? তাকে আজকে আমি আমার জীবন থেকে মুছে ফেলবো? এতই কি সহজ সব কিছু? তুমি যে এতদিন ধরে আমাকে এত অবহেলা করেছো, আমি কি তোমাকে কিছু বলেছি? তুমি যদি আমাকে এইরকম সারা জীবন অবহেলা করো তবুও আমি কিছু বলবো না, কারণ আমি জানি অন্তত তোমার কাছে তো থাকতে পারবো। আর আজকে তুমিই কিনা আমাকে সব কিছু নতুন করে শুরু করতে বলতেছো? তুমি না আমাকে তোমার জীবনের চেয়েও বেশি ভালোবাসতে? তাহলে এই বুঝি তোমার ভালোবাসা? আদিবা কিছু সময় আমার চোখের দিকে চেয়ে আছে। আমি জানি আদিবা এখানে যে কথাগুলো বলেছে সবগুলো একদম সত্যি কথা। আদিবা আমার টেবিলের কাছে এসে গেল, সেখান থেকে আমার মোবাইল ফোনটা নিয়ে এলো এবং আমার সামনে ধরলো। তুমি যদি আমাকে ভালোই না বাসো তাহলে এটাই কি? এটা তো সেই মোবাইলটা যেটা আমি আজ থেকে 2 বছর আগে তোমাকে গিফট করেছিলাম। আর ফোনের ওয়েলপেপারই বা আমার ছবি কেন? আর ফোনের পাসওয়ার্ডই বা আমার নাম কেন? আর তোমার হাতে কেন এই ঘড়িটা যেটা আমি তোমাকে গিফট করেছিলাম? আর তোমার আইডির প্রতিটি পাতাই কেন আমাকে নিয়ে লেখা? আমি জানি শ্রাবণ, তুমি আজও আমাকে ভালোবাসো আগের মতোই, কিন্তু তোমাকে একটা কথা বলবো, রাগের মাথায় এমন কোনো কাজ করো না যে সারা জীবন সেটা চিন্তা করে কষ্ট পেতে হয়। তুমি হয়তো কাল থেকে সব কিছু নতুন করে শুরু করবে, কিন্তু আমার পক্ষে সেটা আর সম্ভব নয়। আমি জোর গলায় আজীবন বলবো, আমি জীবনে একজনকেই ভালোবেসেছিলাম, আর সেটা হচ্ছে শ্রাবণ। আমি চলে যাচ্ছি শ্রাবণ, চলে যাচ্ছি শুধুমাত্র তোমার সুখের জন্য। তুমি যদি আমাকে ছাড়া ভালো থাকো তাহলে আমিও ভালো থাকবো, এটা চিন্তা করে যে তুমি ভালো আছো। কিছু সময় চুপ থেকে আবারও বলল, যদি কোনোদিন মনে হয় তুমি আমাকে একটু হলেও মিস করতেছো তাহলে চলে এসো ঢাকা, আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো। আদিবার কথাগুলো শুনে আমার চোখ থেকে নিজের অজান্তে পানি বেরিয়ে গেছে। আদিবা আমার কাছে এসে আমার চোখের পানি তার নরম হাত দিয়ে মুছে দিল। আমি আদিবার স্পর্শে চোখ দুটো বন্ধ করে নিলাম। এরপর আদিবা আমার কপালে একটা চুমু দিয়ে বলল, যাওয়ার আগে একটা কথাই বলবো, ভালোবাসি, খুব ভালোবাসি। এরপর আদিবা তার ব্যাগ নিয়ে রুমের বাইরে যেতে লাগলো। যখন আদিবা দরজার কাছে গেল তখন আমি আদিবাকে ডাক দিলাম, এই আদিবাসী। আদিবা আমার মুখে আদিবাসী নামটা শুনে অনেক অবাক হলো, সাথে সাথে আমার দিকে তাকালো। বিয়ের কার্ডটা খুলে দেখবে না? নিমিষে আদিবার মুখটা কালো হয়ে গেল। খুলে কি দেখবো? নিশ্চয়ই শিমলার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে। তবুও একবার খুলে দেখ। আদিবা নিজের চোখের পানি মুছে কার্ডটা খুলতে লাগলো। কি অদ্ভুত তাই না? নিজের ভালোবাসার মানুষের বিয়ের কার্ড হাতে নিয়ে খুলে দেখতে হবে। আদিবা কার্ডটি দেখে তার চোখ বড় বড় হয়ে গেল। সে আমার দিকে তাকালো। আদিবা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছে না। একবার আমার দিকে তাকায়, আরেকবার বিয়ের কার্ডের দিকে। আমি আদিবার দিকে চেয়ে একটা হাসি দিলাম, কারণ কার্ডটি ছিল আদিবা আর আমার বিয়ের কার্ড। আদিবাকে সারপ্রাইজ দেবো বলে ওকে বলিনি। আদিবা তার ব্যাগ প্লাস বিয়ের কার্ড মেঝেতে ফেলে সোজা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি খুব আদরে আদিবাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিলাম। আদিবা এমনভাবে জড়িয়ে আছে যেন আমি কোথাও চলে যাচ্ছি, আর অযোধ্যায় চোখ দিয়ে পানি ফেলতেছে। এভাবে কত সময় আমরা একে অপরকে জড়িয়ে ধরেছিলাম জানি না। আদিবাসী, এই আদিবাসী। আমারটাকে আদিবার গোর কাটলো। বলো। আর কত সময় এভাবে থাকবে? এবার ছেড়ে দাও প্লিজ। কেঁদে কেঁদে তো আমার জামা ভিজে ফেলেছো। না, তোমাকে আমি আর ছাড়তেছি না। তুমি আমাকে অনেক কাঁদিয়েছো, আর না। 1 মিনিটের জন্য ছেড়ে দাও প্লিজ। তোমার একটা পাওনা মেটানোর আছে যে আমার। কি পাওনা আবার? না ছাড়লে বুঝবে কিভাবে? এরপর আদিবা আমাকে ছেড়ে দিল। এবার আমার দিকে তাকাও। আদিবা আমার দিকে তাকালো। মুখটা আমার কাছে নিয়ে আসো। কেন? আরে যেটা বলছি সেটা করো আগে। এরপর আদিবা একদম আমার কাছে চলে এলো। আমার আদিবার ঠোঁটের মাঝে এখন মাত্র একটুখানি ফাঁকা আছে। এরপর আমি আদিবাকে বললাম, মনে আছে
একদিন সকালে আমি ঘুমিয়েছিলাম, তখন তুমি আমার ভার্জিন ঠোঁটের মজা নিয়েছিলে। আদিবার আর বুঝতে বাকি রইল না যে আমি কোন দিনের কথা বলছি। যেদিন আদিবা আমাকে না বলে আমাকে লিপ কিস করেছিল সেই দিনের কথা বলতেছি আমি। আদিবা বিষয়টি বুঝতে পেরে আমার কাছ থেকে সরে যাবে, তখনই আমি আদিবা আর আমার ঠোঁট এক করে দিলাম। প্রথমে আদিবা ছাড়ার জন্য লাফালাফি করতেছিল, কিন্তু পরে ঠিকই রেসপন্স করে। এভাবে কতক্ষণ ছিলাম জানি না, কিন্তু শালা তখনই ভিলেনের প্রবেশ ঘটলো। মানে শিমলার রাফি আমাদের রুমে প্রবেশ করলো। দরজায় কোনো নক না করেই রাফি আর শিমলা এসেছিল আমাদের বিয়ের প্ল্যান করতে। জান্নাত ওদেরকে এই রুমে পাঠিয়ে দেয়, মানে যে রুমে আমরা আছি। রাফি আর শিমলা আমাদের রুমে এসে তো পুরো অবাক। কিছু সময় এভাবে তাকিয়ে রাফিকে বলল, দেখো ওরে কিভাবে রোম্যান্স করতেছে, আর তুমি তো পুরো একটা গাধা। এ ছিল শ্রাবণের মনে মনে ছি ছি ছি। চুপ করো তুমি, বলদ কোথাকায়। এরপর শিমলা একটা আস্তে করে কাশি দিল। ব্যাস, আমি আর আদিবা লাফ দিয়ে দৌড়ে সরে গেলাম, কারণ আমি ভেবেছিলাম হয়তো জান্নাত এসেছে আমার রুমে। কিন্তু পরে দিকে তো শিমলা দূর। এদিকে আদিবা প্রথমে লজ্জা পেলেও পরে তাকিয়ে দেখে যে শিমলা রাফি। তাই আদিবা আমার কাছে এসেই আমাকে আবারও জড়িয়ে ধরলো আর আমার মুখে 2টা চুমু দিল। এটা দেখে রাফি আর শিমলা তো অনেক অবাক, আর সাথে আমিও। কারণ যেখানে আদিবা লজ্জা পাওয়ার কথা সেখানে আদিবা আমার কাছে এসে সকলের সামনে আমাকে চুমু দিচ্ছে। হোয়াট দ্য ফুসকা। রাফি আর শিমলা চোখ বড় বড় করে আমাদের দিকে তাকিয়ে আছে। এখানে কি হচ্ছে বিষয়টা বোঝার চেষ্টা করতেছে। কিছু সময় পর আদিবা আমাকে জড়িয়ে রেখে শিমলার দিকে চেয়ে বলল, ওই মেয়ে, তুমি এখানে কেন? কি ভেবেছিলি তুই আমার কাছ থেকে শ্রাবণকে কেড়ে নিবি? কোনোদিন তুই সফল হতে পারবি না। এই বলে আদিবা আবার আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমি সহ রাফি আর শিমলা হো হো করে এসে দিলাম। আদিবা চুপ করে বোঝার চেষ্টা করতেছে কি হচ্ছে এখানে। সবাই তার এমন কথায় হাসতেছে কেন। এই কি শ্রাবণ, তুমি হাসতেছো কেন? আপু হাসবে না তো কি করবে? তুমি জানো আমি কে, আর রাফি আমার কি হয়। এই মেয়ে, তুমি দূরে দূরে থাকো, আমাদের কাছে আসবে না। আমি জানি তুমি আমার শ্রাবণকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাও। আদিবা আমাকে শক্ত করে আঁকড়ে ধরে। আরে তুমি শান্ত হও। শিমলার রাফির সম্পর্কে কি তুমি জানো? না। ভাবি, আমি কিন্তু কিছু জানি না। এই সব কিছু শ্রাবণ আর শিমলার প্ল্যান। আরে কিসের প্ল্যান? আর কি প্ল্যান আমাকে একটু খুলে বলবে? কি হচ্ছে এখানে? আমি কিছুই বুঝতে পারতেছি না। এরপর আমি আদিবাকে সব কিছু খুলে বললাম। মানে আমি শিমলা জাস্ট ফ্রেন্ডস আর কিছু না। সব কিছু বড় কথা হচ্ছে শিমলা রাফির স্ত্রী। আমি আর শিমলা জাস্ট প্রেমে নাটক করেছি। সব কিছু একটা সাজানোর প্ল্যান ছিল, শুধুমাত্র আদিবাকে কষ্ট দেওয়ার জন্য। এটা শোনার সাথে সাথে আদিবা আমাকে ছেড়ে দিল আর বলল, তুমি খুব পচা, যাও, তোমার সাথে আর কোনো কথা নেই। তুমি শুধু আমাকে কষ্ট দাও। জানো আমি কতটা কষ্ট পেয়েছি? আমি তো ভেবেছিলাম যে আমি তোমাকে হয়তো চিরকালের জন্য এই বুঝে হারিয়ে ফেললাম। আদিবা কথাগুলো বলেই কেঁদে দিল। আমি আর কিছু না বলেই আদিবার কাছে গিয়ে চোখের পানি মুছে আমার বুকের সাথে জড়িয়ে নিলাম। ব্যাস তখনই লাইভ সিনেমা। ঠিক আছে। রাফি আর শিমলার কথা শুনেই আদিবা আমাকে ছেড়ে দিল আর বলল, সরি শিমলা আপু, আমি না জেনে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তোর আমি কিচ্ছু মনে করিনি, এটা তো হওয়ারই কথা ছিল। আর রাফি ভাইয়া, আমি সরি সেদিন ওই রকম বিহেভিয়ার করার জন্য। ঠিক আছে। আর এইভাবে শাসন করে এই অভদ্রটাকে একটু ভদ্র তৈরি করো তো। সেটা কি আর বলতে? মানে কি? মানে হচ্ছে আমরা নিচে যাচ্ছি, তোমরা একটু রোম্যান্স করে নাও এই সুযোগে। জানো, চলো। এরপর রাফি আর শিমলা চলে গেল। আমি আদিবার দিকে একভাবে তাকিয়ে আছি। এটা দেখে আদিবা বলল, কি দেখো এভাবে? তোমাকে দেখি, কতদিন দেখি না মন ভরে। হয়েছে, আর নাটক করা লাগবে না। আমি জানি কে কেমন। আমি আর কিছু না বলেই আদিবাকে আমার দিকে ঘুরিয়ে 4 ঠোঁট এক করে দিলাম। আদিবাও আমার সাথে সাড়া দিল। 5 মিনিট পরে, তুমি তো আস্ত একটা রাক্ষস। কেন? এইভাবে কেউ চুমু খায়? তো কিভাবে খায়? ইস, ন্যাকা, কিচ্ছু জানে না। এখন সাইড দাও, আমি আব্বুকে ফোন করে বলি সব কিছু। না, তোমাকে আর কোথাও যেতে দেব না আমি, আর তোমাকে একা ছাড়ছিও না। উফ, তুমি এত রোমান্টিক হলে কিভাবে? আঙ্কেলকে ফোন করার দরকার নেই, আমি ফোন করে সব কিছু বলেছি। আর কালকে যে আমাদের বিয়ে, সেটাতে আঙ্কেলের কোনো অসুবিধা নেই। মানে কালকেই আমাদের বিয়ে? ওয়াও! হ্যাঁ বাবু, কালকে আমাদের বিয়ে। আমি আদিবার কোমর ধরে আস্তে করে আমার কাছে নিয়ে এলাম। আদিবা চোখ বন্ধ করে নিল। কিছু সময় এভাবে থাকার পর আদিবা বলল, এইবার ছেড়ে দাও, বিয়ের জন্য তো কিছু কেনাকাটা করা লাগবে না কি? না, কোনো ছাড়াছাড়ি নেই। প্লিজ, বিয়ের পর যতক্ষণ ইচ্ছা ততক্ষণ এভাবে জড়িয়ে ধরে রেখো, কিচ্ছু বলবো না। সত্যি তো? সত্যি। এরপর আমাদের বিয়ের জন্য সামান্য কিছু শপিং করে নিলাম। এর মাঝে আদিবার আব্বু চলে এসছে। কালকে আমাদের বিয়ে,
খুব ছোটোখাটোভাবে সব কিছুর আয়োজন করা হয়েছে। দেখতে দেখতে বিয়ের দিনও চলে এলো। আমার তো সেই মজা লাগতেছে। বিয়েতে আমার কয়েকজন ফ্রেন্ড আর অফিসের কয়েকজন লোক এসেছে মাত্র। খুব ছোট আয়োজন। দেখতে দেখতে বিয়েটাও সম্পূর্ণ হয়ে গেল। আস্তে আস্তে বাসাটা খালি হয়ে গেল। আমি আর রাফি ছাদে দাঁড়িয়ে আছি। শালা বিয়েটা তো করেই ফেললি। হ্যাঁ ভাই, বউ ছাড়া থাকা যায় নাকি? সেটা আবার আদিবার মতো কেউ। ওরে বলদ, এখনো কিছু বুঝবি না। যখন আমার মতো তোর গলায় ছুরি ধরবে তখন বুঝবি। আর আমি এই নিচে চল, অনেক রাত হয়ে গেছে। ভাবি তোর জন্য অপেক্ষা করতেছে। তাড়াতাড়ি রুমে যা, না হলে কিন্তু আমার মতো বাসর রাতে বাইরে থাকতে লাগবে। ভাবি যে রাগী। এই বেটাই, আমাকে কি তোর মতো ভীতু মনে হয় নাকি? আমি যা বলবো আমার বউ তাই শুনবে। দেখা যাবে না, এখন রুমে যা। আর বিলাই মারতে না দিলে কিন্তু ফোন দিস। আমি বিড়াল নিয়ে ছাদে অপেক্ষা করব তোর জন্য। দূর হ হারামি। এরপর আমি আমার রুমের সামনে গিয়ে দরজা খুলে ভেতরে গেলাম। ভেতরে গিয়ে দেখি আদিবা খাটিয়া বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। আমি দরজা লাগিয়ে দিয়ে আদিবার সামনে গেলাম। আমার উপস্থিতি টের পেয়ে আদিবা আমার কাছে এসে সালাম করতে চাইলো। আমি বাধা দিলাম। এরপর আবারও তার জায়গায় গিয়ে বসলো। দেরি না করে ঘোমটাটা সরাও সুন্দরী, তাড়াতাড়ি খেলাধুলা শুরু করি। আদিবের সাথে সাথে তার ঘোমটাটা নামিয়ে দাঁড়িয়ে গেল আর কোমরে হাত দিয়ে আমার দিকে রাগীভাবে তাকিয়ে বলল, এই তুমি কি বললা আমাকে? আমি তো সেই রকম ভয় পেয়ে গেলাম। কই কি শোনা তো? আমি কিন্তু শুনেছি। এত ফাজিল হলে কবে থেকে তুমি? তোমার মুখে কি কিছুই আটকায় না? শুনেই যখন ফেলেছো তাহলে চলো শুরু করে দেই। নতুন জীবন শুরু করতে চলেছি, আগে উঁচু করে এসো। এরপর আদিবার কথা মতো 2 রাকাত নামাজ পড়ে নিলাম। এরপর আমি আদিবাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিলাম। এরপর আমার আর আদিবার ঠোঁটে এক করে দিলাম। অনেক সময় পর ছেড়ে দিলাম। আজকে তো অনেক টেস্ট ছিল চুমুতে। আমার কথা শুনে আদিবা লজ্জা পেয়ে গেল। একেবারে চোখ বুজে আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। কিছু সময় পর চোখ মিলে আমার দিকে চেয়ে বলল, আমার না একটা ইচ্ছে ছিল। কি ইচ্ছা মহারানী? সব ইচ্ছা পূরণ করে দেব আমি। আমার না তোমার মতো একটা কিউট বেবি চাই। বলে চোখ বন্ধ করে নিল। ও মা, এই তো দেখে আমার থেকেও ফার্স্ট। আমি কি তোমার কোনো ইচ্ছা অপূর্ণ রেখেছি? আর ইচ্ছাটাই বা অপূর্ণ রাখবো কেন? এরপর একটা হাসি দিয়ে রুমের লাইট নিভিয়ে দিলাম। ব্যাস, আর কিছু দেখতে পাইনি আমি, তাই আর কিছু বলতেও পারবো না। আপনারা বুঝে নেন, ওকে? এভাবে আমাদের একটা অপূর্ণ ভালোবাসা পূর্ণতা পেল। তো বন্ধুরা, কেমন লাগলো সম্পূর্ণ গল্পটি অবশ্যই কমেন্ট করবেন। যারা পুরো গল্পের সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর রইল বুক ভরা ভালোবাসা। অবশ্যই দেখা হবে নতুন গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।